সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় জঙ্গি অর্থায়ন। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ, উপস্থিত আছেন ডক্টর আহমদ আল কবির অর্থনীতিবিদ, এবং উপস্থিত আছেন উপসম্পাদক দৈনিক সমকাল অজয় দাশগুপ্ত। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে আমরা শিরোনামগুলো দেখে আসি। মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা রেজওয়ান হারুন যুক্তরাজ্য থেকে দেশে ফিরে এখন আত্মগোপনে। অবস্থান খতিয়ে দেখা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে গণতন্ত্র ধ্বংস করেছে সরকার। মন্তব্য বেগম জিয়ার, বললেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনা হবে গণতন্ত্র। রোজায় ডাল ছোলার দাম বাড়বে না, সরকারের এমন ঘোষণার সঙ্গে মিল নেই বাস্তবের। সংকটের গুজব রটিয়ে দাম বাড়াচ্ছে আমদানিকারকরা, দাবি পাইকারদের। মনিটরিংয়ের পরামর্শ। আসছে অর্থ বছর থেকে রেমিটেন্স পাঠাতে লাগবে না বাড়তি টাকা, জানালেন অর্থমন্ত্রী। থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। এবং চট্টগ্রামের নাজিরহাটে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক নিহত, আহত 6। যে আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের যে আলোচনায়। আমাদের আজকে প্রধান শিরোনাম, সেটা সূত্র ধরেই আমি আলোচনার যেতে চাই, এবং আমি প্রথমেই মেজর জেনারেল আব্দুর রশিদ আপনার কাছেই যাব। সেটি বলা হচ্ছে যে মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা রেজওয়ান হারুন যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন গত বৃহস্পতিবার সকাল 8:30টায়, কিন্তু অর্থমন্ত্রী বলছেন যে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তার অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। একটা এয়ারপোর্টে ঢোকার জন্য সব ডিজিটাইজ করা, সেখানে তো মানে আত্মগোপন করে তো ঢোকার কোনো উপায় নেই। সেক্ষেত্রে যে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, মানে ওনার কথাতে এক ধরনের মনেই হচ্ছে যে ওনার আসলে জানেন কিনা যে কোথায় আছেন, সেটা নিয়ে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। আপনি এটা কিভাবে দেখছেন? এটি আমরা যেটা বলবো সবগুলোই তো কিছুটা গেস ওয়ার্ক হবে আর কি। সেটি হচ্ছে যে উনি যখন বাংলাদেশে ঢুকছেন, এই জন্য আমরা দেখেছি আন্তর্জাতিক বিশ্বে যারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত বা জঙ্গি নেতা, তাদের একটা লিস্ট তৈরি হয়। আপনি দেখবেন যে স্টেট ডিপার্টমেন্টের একটা লিস্ট আছে, UN এর লিস্ট আছে, এবং পাকিস্তানের জামাতুদ দাওয়ার নেতাকে ওই লিস্টে ঢোকানোর জন্য ভারত এবং চীনও বাধা দিয়েছে। তো ওইটাকে যদি লিস্ট না থাকে, তাহলে সে একটি সাধারণ মানুষ। আন্তর্জাতিক মুভমেন্টের ক্ষেত্রে এই যে তো একটি আন্তর্জাতিক মুভমেন্ট হচ্ছে যে সে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ঢুকেছে, সরাসরি তো আসতে পারে না, মাঝখানে আর একটা দেশ। সেটাই বলছি, আমি যেটা এই জন্যই বলছি যে আন্তর্জাতিক মুভমেন্ট। আন্তর্জাতিক মুভমেন্টের ক্ষেত্রে আপনি যদি একে ইন্টারভেন করতে চান, তাহলে ইউ মাস্ট হ্যাভ ইউর ইনফরমেশন যে লোকটি কে। তো যতক্ষণ সে একটি সাদা লোক হিসেবে পরিচিত থাকছে, তখন তো তাকে কেউ আটকাবে না। স্যার, আপনার অবগত যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমার হাতে যে আপনার সার্কুলারটা দেখছেন, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই জারি করা। সেটি সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো হয়েছে, পুলিশ পরিদর্শক হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে, তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। সেখানে যেটা বলা হচ্ছে লেকহেড গ্রামার স্কুল, এই স্কুলের বিরুদ্ধে আর কি অভিযোগ, এবং এই স্কুলের উনি হচ্ছেন কো-ফাউন্ডার। এবং আমরা যতদূর খোঁজ নিয়ে জেনেছি গোয়েন্দাদের সাথে, যে হচ্ছে এই রিজওয়ান হারুন, তার সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরই একটা চিঠি আছে যে তার উপরে যেন নজর রাখা হয়। তারপরেও তিনি গত 27শে জানুয়ারি দেশ ছেড়ে চলে গেছেন এবং নির্বিঘ্নেই চলে গেছেন, এবং এখন আবার তিনি নানান অভিযোগ নিয়ে তিনি আবার দেশে এসেছেন। না, আমি সে কথা বললাম, ওখানে দেখেন ইমিগ্রেশনের চিঠি দেওয়া হয়েছে কিনা, যে আপনি যেসব বললেন। এখন হচ্ছে এটি একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেই দিতে পারে, আরেকটি হচ্ছে এটি যখন পুলিশের কাছে গেল, তখন পুলিশ তার বিষয়ে তদন্ত করে যে তথ্য পেয়ে যদি তাকে মনে করে যে হ্যাঁ এটি একটি জঙ্গি, পুলিশ সদর দপ্তরে দেওয়া হয়েছে, তখন স্বভাবতই তখন তার উপরে একটা লিস্ট হবে। তো বাংলাদেশে আছে যে লিস্ট নেই আমি বলবো না, আছে, বাট এটি হচ্ছে ঠিক অতটা ফর্মালাইজ না। তো ফর্মালাইজ যখন থাকে, ঘোষিত থাকে যে এরা জঙ্গি, তো এখন হচ্ছে তাকে জঙ্গি আইডেন্টিফাই করার ক্ষেত্রে কতটুকু তথ্য আমাদের কাছে আছে
সেটি একটি প্রশ্ন। তো সেখান থেকে গিয়ে আমরা দেখেছি এটিগুলো একটা সাইড, আর একটা সাইড আছে, সেটি হচ্ছে যে আমাদের এই জঙ্গি তৎপরতা যারা করেন এরা তো একটা ফিলসফিতে বিশ্বাস করেন, একটি ইসলামিক মতাদর্শ, সুন্নি ইসলামিক স্টেট বা আল কায়দা। আমাদের দেশের এখানে রাজনীতিতেও এই ইসলামী মতাদর্শ দিয়ে রাজনীতিও হয়। সেই জন্য তারা যারা রাজনীতি করেন তখন তারা মনে করে যে এরা হচ্ছে তাদের সাথে একটি সম্পৃক্ত বিষয় এবং সেখানে একটি সুরক্ষা তারা পায়। তখন এই যে আমাদের প্রশাসনের ভেতরেই তাদের যথেষ্ট সমর্থক আছে, তো ওই সমর্থকরা তখন এইসব কাগজগুলোকে বিভিন্নভাবে এদের চেপে রেখে দেবে, নাহলে তাদের যেটি করণীয় তারা এটি করবে, করে এই যে এদের একটি সুরক্ষার বুদ্ধ তৈরি করে। তো এই যে বলয়টা তৈরি হচ্ছে, এই বলয়টা ভাঙাটা হচ্ছে রাষ্ট্রের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে সেটি হয়েছে বলে আমি মনে করি। জি, আমরা আবার জঙ্গি অর্থায়ন নিয়ে আপনার কাছে আসবো। আমি এখন ডক্টর আহমদ আল কবির, আজকের যেই বিষয় জঙ্গি অর্থায়ন, সেই বিষয়ে আসলে আপনার কাছে জানতে চাচ্ছি। আমাদের এখানে মানে যদি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সাথে তুলনা করা হয়, সেক্ষেত্রে সেই মানে যেই বিশাল জনশক্তি হওয়ার পরেও কিন্তু এখানে বৈশ্বিকভাবে প্রশংসিত হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদ বিরোধী যেই লড়াই চলছে সেটা কিন্তু বৈশ্বিকভাবে প্রশংসিত হচ্ছে। তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গত গোদাগাড়িতে কয়েকদিন আগে হলো, সেখানে তারা জমি কিনছেন, বাড়ি করছেন এবং অস্ত্রের এইসব চালানো আসছে। মানে একদিকে অভিযানও চলছে, আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি তাদের তৎপরতাও চলছে, এবং সেই ক্ষেত্রে আসলে অর্থায়নটার প্রশ্নটা এসেছে আর কি। তো সেই ক্ষেত্রে মানে বাংলাদেশে আপনার কি মনে হয় যে জঙ্গিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াই আসলে এই অর্থায়ন বন্ধে আমরা কতটুকু কাজ করতে পেরেছি? ধন্যবাদ আপনাকে। সার্বিকভাবে আমরা অনেক কিছু কাজ করছি জঙ্গিদের অপতৎপরতাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের, কিন্তু আমি বলবো যে আর্থিক দিক দিয়ে আমাদের কর্মকাণ্ড আশানুরূপ আমার বিবেচনায় না। কারণটা হচ্ছে, আমি বলি এই জন্য যে আমাদের যে তাদের যে ব্যবসা বাণিজ্য, যেগুলো চিহ্নিত ব্যবসা বাণিজ্য, এগুলো কিন্তু খুব ভালোভাবেই চলছে এবং এগুলোতে কোনো মনিটরিং বা কোনো এক্সট্রা কোনো মনিটরিং বা কোনো সার্ভেলেন্স আমরা দেখি না। তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলা, যে এই যে জঙ্গিবাদ যারা নাড়াচাড়া করে, জঙ্গিবাদকে যারা সমর্থন করে, পৃষ্ঠপোষকতা করে, তাদের একটা চিহ্নিত শ্রেণী বাংলাদেশে আছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুব, অনেক সময় আপনাদের মিডিয়াগুলোতেও বা বিভিন্ন পত্রপত্রিকায় এদের নাম উল্লেখ করেও কিন্তু বলা হয়েছে, কিন্তু এদের উপরে যে সার্ভেলেন্সটা প্রয়োজন ছিল, আমি বলবো এটা কতটুকু আছে, অ্যাটলিস্ট ভিজিবল না। মানে যদি সরকার যদি অন্য কোনোভাবে করে থাকেন, সেটা আমাদের সাধারণ জনগণ বা আমরা যারা এইসব নিয়ে একটু চর্চা করি তাদের কাছে কিন্তু এটা পরিষ্কার না। কিন্তু আরেকটা দিক যেটা হচ্ছে যে আমরা দেখতেছি যে সরকার অনেকগুলো সাহসী পদক্ষেপ নিচ্ছেন। যে এই যে সাম্প্রতিক সাফল্যগুলা, এই বছরে এই কতগুলো বড় ধরনের সাফল্য, যেটা আমাদের যে পুলিশ বাহিনী বা অন্যান্য যারা আধা সামরিক বাহিনী, যেগুলো যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের চেষ্টার মাধ্যমে যে কতগুলা তাদের যে অপতৎপরতাকে ভণ্ডুল করে দিতে পারছে, এটা কিন্তু অনেক সাধুবাদ পাওয়ার যোগ্য। আর অর্থের দিক দিয়ে দেখি, যদি এটাতে একটা বললাম যে দেশের ব্যবসা বাণিজ্য, অন্যদিক থেকে বিদেশ থেকে আসার ব্যাপারেও কতকগুলা চ্যানেল কিন্তু আমার বিবেচনায় অনেকটা আনসেফ। যেমন হচ্ছে যে অনেকগুলো আছে, যেমন হলো যে এখন যে পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সফার মানি হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানি ট্রান্সফার বাংলাদেশের ভিতরের থেকেও ভিতরে যেটা যাচ্ছে, এটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট যাওয়া উচিত, এটা ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশন হওয়া উচিত। বাংলাদেশে ব্যাংকের পেনিট্রেশন এখন ওয়াইডলি সমস্ত দেশে আছে। হ্যাঁ, এটা হইতে পারে যে মনে করেন একটা উপজেলায় একটা ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে, এই ব্যাংক হয়তো তার নেটওয়ার্কিং এর মাধ্যমে আরো এখন যেটা সম্ভব, এটা হয়তো তার যে আরো আউটলেট তৈরি করতে পারে, কিন্তু এটা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজ্যাকশনটা হইলে। কিন্তু এখন হচ্ছে কি, যেমন মনে করেন যে স্মার্টফোন দিয়ে বা মোবাইল টেকনোলজি ইউজ করে যেসব ট্রানজ্যাকশন হচ্ছে, এখানে কিন্তু ক্লায়েন্ট আইডেন্টিফিকেশন ভেরি ডিফিকাল্ট, মানে ট্র্যাকিং করা, এবং এইগুলাকে কোনো মনিটরিং সার্ভেলেন্স নেটওয়ার্কের মধ্যে এখনো খুব সুষ্ঠু কোনো কিছু নাই। অতএব আমি কিন্তু দীর্ঘদিন থেকে আমি বলছি এবং আমি এখনো বলতে চাই, যেটা হচ্ছে যে এইটা ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশন হওয়া উচিত। ব্যাংক বলতে আমি মিন করতেছি, ব্যাংকের হয়তো একজনের অ্যাকাউন্ট থাকবে,
এবং উনি যদি অন্য ধরনের ওই ব্যাংক যদি অন্য কোনো ধরনের যদি তার নেটওয়ার্কের মাধ্যমে যদি কোনো কারো এনাদার অ্যাকাউন্ট হোল্ডারকে তারা রিমোট কোনো স্টেশনে ডেলিভারি দেওয়ার পেমেন্ট সিস্টেম করে দেয়, তো এইটা করতে পারে। অতএব আনটিল আনলেস উই ডু দ্যাট, এখন শুধু তাই না, বিদেশ থেকেও আমাদের যে এই মোবাইল টেকনোলজি ব্যবহার করে টাকা পাঠানো হচ্ছে, এবং এইগুলা কিন্তু জঙ্গি অর্থায়নের একটা খুব ইজি চ্যানেল হিসাবে ব্যবহৃত হচ্ছে। আগে ব্যবহৃত হইতো এনজিওগুলোতে, অনেকগুলো এনজিও ছিল যারা চিহ্নিত এনজিও ছিল, তাদের মাধ্যমে অর্থায়ন হয়েছে। কিন্তু এখন কিন্তু ওইটা হয়তো অনেকাংশে কমছে। আমি বলবো ওই জায়গায় সার্ভেলেন্স সরকারের বাড়ছে, কিন্তু পাশাপাশি এইগুলা যে নতুন নতুন এভিনিউজ ওপেন হয়েছে, এই এভিনিউজগুলাকে খুব শক্তভাবে বন্ধ করতে হবে। তাদের ব্যবসা বাণিজ্য যেগুলো আছে এগুলা থেকে ড্রেইন আউট হচ্ছে কিনা এটা দেখতে হবে। তাদের আর্থিক প্রতিষ্ঠান বা যেগুলো আছে সেগুলো থেকে ড্রেইন আউট হচ্ছে কিনা বা ড্রেইন আউটের মেকানিজমটা কি, এটাকে স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। এবং না করে আমরা ঢালাওভাবে কোনো কিছু বলা উচিত না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এইগুলা কিভাবে ব্যবহার হচ্ছে, এগুলার সম্ভাবনা অনেক, এবং এগুলাকে আমাদেরকে বন্ধ করতে হবে। জি, অজয় দাশগুপ্ত, আমরা যখন জঙ্গিবাদ বিরোধী নানান পদক্ষেপ নিচ্ছি, মানে নানান ধরনের অভিযান হচ্ছে, তখন আমরা আর্থিক খাতে যখন যাচ্ছি তখন বলছি, ডক্টর আহমদ আল কবির বললেন যে এখনো করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এখনো কেন এই পর্যায়ে করতে হবে, এখনো কেন এই কাজগুলো আমরা করতে পারলাম না? আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে মানে গণমাধ্যম হিসেবে কি আমরাও কি মানে আর্থিক প্রতিষ্ঠান হওয়ার কারণেই কি ওইসব জায়গায় কি মানে সমানভাবে আলো ফেলতে পারছি না নাকি? এটা আমি শেষেরটা দিয়েই শুরু করি আর কি। মানে একটা গণমাধ্যমের সাধারণ অভিযোগ আছে যে মানে গণমাধ্যম বিজ্ঞাপনদাতাদের কাছে জিম্মি কিনা, অর্থাৎ রিয়েল এস্টেট ব্যবসা কিংবা এই মোবাইল মানে সেলফোন কোম্পানিগুলো বা এই ধরনের কিছু প্রতিষ্ঠান যাদের সম্পর্কে অনিয়মের অভিযোগ থাকে, মানুষ জমি কিনে বুঝে পায় না বা ঘুরায়, বা ফ্ল্যাট কিনে সময় মতো বুঝে পায় না, বা চড়া দাম দেয়, নিম্নমানের ফ্ল্যাট পায়, এ সম্পর্কে কিন্তু একটা সাধারণ অভিযোগ। সত্যতা সব ক্ষেত্রে হয় না বা কেউ করার চেষ্টা করে না, কিন্তু অভিযোগ হচ্ছে যে আচ্ছা মানে গণমাধ্যম এখান থেকে যেহেতু বিজ্ঞাপন পায়, সংবাদপত্র, কাজে এদের অনেক অনিয়ম অন্যায় এটা উপেক্ষা করে। এটা আমি মানে অভিযোগ আছে, সত্যতা এগুলো তো অনেক অভিযোগই মানে প্রমাণ করা হয়তো কঠিন হয়, কারণ সবকিছু তো ট্র্যাক রেকর্ড রাখে না। কিন্তু এটা একটা আছে, সেইভাবে একইভাবে কিন্তু যে জঙ্গিদের সহায়তা দেয় তেমন প্রতিষ্ঠানগুলো মানে গণমাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে বা অন্য কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করে যাতে তাদের ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা কিছুটা নমনীয় থাকে, কঠোরতা অবলম্বন করে, সেই ধরনের একটা অভিযোগ কিন্তু আছে। এবং আমি গণমাধ্যমের লোক হিসেবে মনে করি যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটার একটা যথার্থতা খুঁজেও পাওয়া যেতে পারে যদি অনুসন্ধান হয়। সেই ক্ষেত্রে গণমাধ্যমেরও দায়িত্ব হচ্ছে কিন্তু আপনার অনুসন্ধানী কাজগুলো করা। যেমন ইসলামী ব্যাংক সম্পর্কে অভিযোগ ছিল যে অনেক প্রকল্প তারা ঋণ দিয়েছে। ঢাকা শহরে আপনি গেলে দেখবেন যে বহু যানবাহনে ইসলামী ব্যাংকের অর্থায়ন, অর্থাৎ ওখানে যে চালক বা ওই গাড়িটা কেনা, এখানে দলীয় কর্মী সমর্থকদেরই এই ঋণগুলো যোগানো হয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু বিভিন্ন সময় উঠেছে। দেশের বাইরে মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশে যারা চাকরি নিয়ে যায় সেই চাকরির ব্যবস্থা করা, তাদের জন্য ওয়েল পেইড জব সেখানে, এবং সেইখান থেকে যে রেমিটেন্সটা তাদের আসবে বা সেই রেমিটেন্সটা বা তারা যে বেতন ভাতা পাবে সেই বেতন ভাতা সে কতটা পাবে এবং যে অর্গানাইজেশনের মাধ্যমে সে গিয়েছে সেই অর্গানাইজেশনকে তার কত পার্সেন্ট দেওয়া হবে, এটি নিয়েও কিন্তু অভিযোগ আছে। আমাদের যদি বলি যে রাষ্ট্রীয়ভাবে এই জঙ্গি যারা অস্ত্র নিয়ে লড়ে তার বিরুদ্ধে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যতটা সফল, এই জঙ্গি যে ভাবধারা সেইটা সমাজে সেটাকে মোকাবেলা করা, সেই জন্য যে আদর্শগত চেতনাগত কাজটা করা দরকার সেইটাই আমরা ততটাই কিন্তু পেছনে আছি। একইভাবে এদের যে আর্থিক নেটওয়ার্ক সেইটা ভেঙে দেওয়ার ক্ষেত্রেও আমাদের রাষ্ট্রীয় উদ্যোগ, তার চেয়েও আমার মনে হয় যে রাষ্ট্রীয় উদ্যোগটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সামাজিক উদ্যোগ, রাজনৈতিক উদ্যোগ, ক্ষমতাসীন দল, অনেক বড় দল, তার জঙ্গি নেটওয়ার্ক যা, আমি তো মনে করি যে আমাদের প্রধান রাজনৈতিক দল যদি আওয়ামী লীগ হয়
তাইলে তো তার নেটওয়ার্ক জঙ্গি নেটওয়ার্কের চেয়ে শতগুণ বিস্তৃত তৃণমূল পর্যায়ে। তারা কি এই দায়িত্বটা পালন করছে? এই যে অপশক্তি আমাদের, মানে সাধারণ মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে এই যে খুঁজে বের করছে, জঙ্গিরা কিন্তু এখন একটা বিপন্ন বোধ করছে, বাড়ি ভাড়া পেতে গিয়ে দেখা যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ির মালিক জঙ্গিদের ধরিয়ে দিচ্ছে। রাজনৈতিক শক্তি কি এই কাজটা করছে? কিংবা আর একটা বড় রাজনৈতিক দল বিএনপি, তারা নিজেদের দাবি করে যে তারাই 1 নম্বর রাজনৈতিক দল, অনেক বছর ক্ষমতায় ছিল, 75-এর পরে বিভিন্ন সময় রাতারাতি 75-এর দল গঠন করেছে, 15ই আগস্টের কিছুদিন পরে 79-এর ফেব্রুয়ারিতে ইলেকশন করেছে, তার আগে 5 মাস আগে সেপ্টেম্বরে দল গঠন করেছে জিয়াউর রহমান, এবং দল গঠন করে ইলেকশনের আগেই দলটি ক্ষমতায়। কারণ জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় সবাইকে ডাক দিয়েছেন যে আমি ক্ষমতাসীন দল, আমার দলে কে কে যোগ দিবে। তার দলের কর্মী সমর্থকদের তো কোনো নির্বাচন মোকাবেলা করতে হয়নি। এখন এই একটা বড় দল, তারা কিন্তু এই যে জঙ্গি শক্তি যারা এতগুলো অনিয়ম অন্যায় আমাদের সমাজে ঘটাচ্ছে এবং আরো ঘটানোর জন্য হুমকি দিয়ে রাখছে, তার বিরুদ্ধে কি কোনো কথা বলে? বেগম জিয়া যে ভিশন 2030, ভিশন 20 কি এই ধরনের অপশক্তি বাংলাদেশে যদি মানে রমরমা অবস্থায় থাকে, অশান্তি তৈরি করতে পারে, সেই শক্তিকে মোকাবেলা না করে, দমন না করে, মানুষের চেতনা জগতে, মনোজগতে পরিবর্তন না ঘটিয়ে কি আমরা ভিশন 2030 বাস্তবায়ন করতে পারবো? এটা হচ্ছে আমার এই জায়গাটাই। কিন্তু আমরা যতটা জঙ্গির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তার মানে ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা স্বাক্ষর রাখতে পারছে, অন্য একটা দিক চেতনা জগতের দিকটা বা আর্থিক যে বিস্তৃতি, সেইটা মোকাবেলা করায় আমরা ততটা দক্ষতা এখন পর্যন্ত দেখাতে পারিনি। এটা ব্যর্থতা যদি বলেন, এটা সবাইকে মেনে নিতে হবে। আমি রশিদ স্যারের কাছে আসতে চাই, মানে আমরা কেন পাচ্ছি না এই জায়গাটাতে? আমরা দুজন বলছেন যে আসলে ওই জায়গাটাতে ওইভাবে জঙ্গি অর্থায়নটাকে আমি যেভাবে দেখি সেটি হচ্ছে ইটস এ কমপ্লেক্স ওয়েব, সারা বিশ্বব্যাপী এমনভাবে বিস্তৃত হয়ে আছে। আর আরেকটি হলো যে জঙ্গিবাদের সাথে ভূ রাজনীতির একটা সম্পর্ক আছে, যার ফলে আমরা দেখছি যে এটিকে আপনি বাধাগ্রস্ত যখন করবেন, এটা একটা ইন্টারভেন করতে গেলে তখন বেশ কিছু রাষ্ট্র আছে যারা এটাকে প্রোটেক্ট করে। তো এই যেহেতু কেন করে, যে জঙ্গিবাদ তার রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বলেন অথবা ভূ রাজনীতির একটি হাতিয়ার, সে এটিকে বাঁচিয়ে রাখতে চায়। তো বাঁচিয়ে রাখতে গেলে সে অনেক কলা কৌশল করে এখন এই অর্থের আদান প্রদান, যেটাকে আমরা বলি চলাচল, অর্থের চলাচলটা জারি রাখতে চায়। এখন আমরা দেখেছি জঙ্গিবাদের যে বিপদ, অর্থায়নের যে বিপদের ফলে আমরা বিশ্বে একটা বড় ধরনের একটা প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট দেখেছি। ওই যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হয়েছে, তারপরে তারা সম্মিলিতভাবে দেশীয়ভাবে হয়েছে, আবার সব দেশ, অনেক দেশকে মিলিয়ে তারা একটা আন্তর্জাতিকভাবে তারা এসে এই চলাচলগুলো মনিটরিং করে। এখন এটি হলো একটি জায়গা চলাচল। আরেকটি আমরা দেখতে পাচ্ছি যে দেশের ভেতরে এই বিভিন্ন জামাত বা ইসলামী ব্যাংক এগুলো সব বানানো হয়েছে কেমন করে, তার একটা ইতিহাস আছে। তো এই টাকাগুলো তো যারা বানিয়েছে, তো ইতিহাস ঘাটলে দেখা যায় এরা এই টাকার মালিক না। এই টাকাটা তারা বিদেশ থেকে আইদার বাংলাদেশের ইসলামিক চ্যারিটির নামে নিয়ে এসেছে, অথবা তাদেরই কোনো জায়গা থেকে লুণ্ঠিত টাকার, কালো টাকার, তো এটি দিয়ে তারা এটাকে এস্টাবলিশ করে এখন একটা ব্যাপক বিস্তৃতি লাভ করে আমাদের যে ইকোনমিক সিস্টেমটা আছে, যে অর্থনৈতিক যে ব্যবস্থাটার ভেতরে সে এমনভাবে ঢুকে গেছে যে আপনি হঠাৎ করলে আজকে যদি এইসব ব্যাংকগুলোকে আপনি কলাপস করাতে পারবেন না, তাতে আমাদের ইকোনমি এফেক্ট হবে। এখন মানে সাপও মরে লাঠিও না ভাঙে, এরকম একটা অ্যাপ্রোচের ভেতর দিয়ে বাংলাদেশ চলছে। তো সেটিতে চলতে গেলে স্বভাবতই যে এটি আপনি খুব তড়িৎ গতিতে কোনো ফল পাবেন না। তবে একটি জিনিস বাংলাদেশে নিশ্চিত হয়েছে, সেটি হচ্ছে এই ব্যাংকিং সিস্টেমে যে চলাচল, সেটি আমার মনে হয় এখন বড় ধরনের একটা নজরদারিতার মধ্যে আছে। তো যার ফলে হচ্ছে এই চলাচল বন্ধ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, যেটা উনি কিছুটা বলেছেন, যে এমন একটা জায়গা বেছে নেবেন যেখানে টাকার অঙ্ক বড় হবে না, কিন্তু সংখ্যা এত ব্যাপক হবে, তো তাতে হচ্ছে যে অ্যাট দ্য এন্ড স্টেটে গিয়ে সংখ্যা এবং ছোট টাকা গুণ করলে একটা বিশাল অংশ, সেটি এখন বাংলাদেশে চলছে, এই চলমানটা। তো এখন এই মুভমেন্টটা আপনি কেমন করে ঠেকাবেন? এই সোর্সটা হচ্ছে চান্দা নিচ্ছে, তারপরে তার প্রাতিষ্ঠানিক আয় সে ব্যবহার করছে। এখন ধরেন কয়েকদিন আগেই তো অভিযোগে দেখলাম ভাইস চেয়ারম্যান ইসলামী ব্যাংক বলল যে তারা 3টা
বোনাস দেয়, একটা আসলে কর্মকর্তা কর্মচারীরা পায়, দুইটা আসলে পায় না কিন্তু কাগজে কলমে পায়। তাহলে এই টাকাটা কোথায় গেল? এই টাকাটা আপনি কেমন করে সমাজে ছড়িয়ে দিচ্ছেন মৌলবাদ বা এই সহিংস মতবাদ ছড়ানোর জন্য? তখন এই মুভমেন্টের ক্ষেত্রে এখন এই নতুন মাত্রা চলে এসেছে যেখানে আপনি ট্র্যাক করতে পারছেন না। তো উনি হয়তো বলেছেন যে আমাদের মোবাইল ব্যাংকিং সিস্টেমের মধ্যে গেলে রেকর্ড থাকছে যে আপনি এ বি কে টাকা দিচ্ছে বা আমি আপনাকে টাকা দিচ্ছি, কিন্তু বিকাশ সিস্টেমে যদিও তারা বলে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না। না হওয়ার ফলে এখানে এই টাকা চলাচল আনরেকর্ডেড, সেটি এখন ব্যবহৃত হচ্ছে। এরপরে আমরা দেখছি যে আরো একটা সিস্টেম চালু হয়েছে, তো সেটি একদম যে একটি মানুষ শতপ্রণোদিত হয়ে তার জায়গা জমি বিক্রি করে জঙ্গিদের হাতে টাকা তুলে দিল, তার বাড়ি বিক্রি করে 70 লাখ টাকা তুলে দিল। ঢাকাতে উদাহরণ আছে। এই কমপ্লেক্স ওয়েবের ভেতরে আপনাকে ঢুকতে হবে। ঢুকে আমি মনে করি যে যখন আপনি একটা একটা করে টাইট দিতে থাকবেন, তাহলে আস্তে আস্তে এই সিস্টেমটাকে যাকে বলে গলা চিপে ধরা, আস্তে আস্তে শ্বাস বন্ধ করা। তো সেই শ্বাস বন্ধ করার যে কৌশলটা আপনি নেবেন, সেই কৌশলটা নিতে হবে এই কারণে যেহেতু আমরা জানি অর্থই হচ্ছে জঙ্গিবাদের অক্সিজেন। যদি আপনি অর্থ বন্ধ করতে পারেন তাহলে জঙ্গিবাদ টিকবে না। তো সেখানে এই যে বিভিন্ন প্রসেস তারা নিচ্ছে, এটা কন্টিনিউয়াসলি মনিটরিং করে যদি আপনি একটা বিহিত ব্যবস্থা করতে পারেন, এর যে বিহিত ব্যবস্থা নেই তা না, সেটা আমি বলবো না। গলা চিপে ধরার কথা কেমন করে ধরবে? ঠিক মতো ধরা হচ্ছে না, আপনি একবারে ধরতেও পাচ্ছেন না, যেহেতু এটা ইকোনমিক সিস্টেমটা কাছে যে আপনি করলে আমার ইকোনমিক সিস্টেমেও কেউ গলা চিপে ধরা হতে পারে। তো সেটি আমি বলবো না, সেটি উনি আর ভালো বলতে পারবেন যারা এই অর্থ নিয়ে কাজ করছেন, যে কিভাবে কতটুকু গলা চিপলে জঙ্গি অর্থায়ন বন্ধ হবে কিন্তু ইকোনমিক সিস্টেমটা চলতে থাকবে। এখন সেই জায়গাটাতে এসে আমরা দেখছি যে মালিকানা একটা বড় প্রশ্ন। যারা আমি বলেছি যে এরা কিন্তু মালিক না, তো এই টাকাগুলো আসলে তারা জঙ্গিত্ব বা মৌলবাদ ছড়ানোর জন্য সমাজে তারা ব্যবহার করছে। এখন সমাজে গেলে আমি দেখতে পাচ্ছি ইসলামিক চ্যারিটি দিয়ে রাজনৈতিক দলের সদস্য সংগ্রহ করা হচ্ছে। তার মানে আপনি একটা ইনসেন্টিভ দিচ্ছেন যে ঠিক আছে আমি অসুস্থ, আমি চিকিৎসা করতে পারছি না, তা আমি একজন রাজনৈতিক নেতা, আমি তাকে একটা চিঠি লিখে দিচ্ছি যে ভাই তুমি এখানে তোমার কাছে কত টাকা আছে? বলে 4000 টাকা। অপারেশন করতে কত লাগবে? বললো যে 20,000 টাকা। তা আমি এটা দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি 4000 টাকা নিয়ে আমার চিঠিটা নিয়ে ওই হাসপাতালে যাও, গেলে তোমার অপারেশন হয়ে যাবে। তো এই যে আপনি তখন কি করছেন, যে অর্থ দিয়ে মানুষের আনুগত্য কিনছেন, দলীয় আনুগত্য কিনছেন। এটি কি করছে? এটি আমাদের সমাজের ভেতরে যে সোশ্যাল যে আমাদের একটা ফ্যাব্রিক্স আছে, সহিষ্ণু ফ্যাব্রিক্স যেটাকে আমরা বলছি, সহনশীলতা, তখন ওই জায়গাটাতে সে যখন এসে তাকে বোঝাচ্ছে যে আমরা বিভাজিত সমাজ থাকতে চাই, উনি শিয়া আমি সুন্নি, উনি মুসলমান না, উনি হচ্ছে হিন্দু, তো উনি বেধর্মী, তো এগুলোকে মারা জায়েজ। এই যে একটা সমাজকে বিভাজিত করে আপনি যেটা রেডিকালাইজ সোসাইটি তৈরি করার জন্য এখানে এই অর্থটা কাজে লাগছে। এই রেডিকালাইজড এলিমেন্ট থেকে কি হচ্ছে, এই 5টা-10টা জঙ্গি উৎপাদিত হচ্ছে, তো যারা এসে মানুষকে সরাসরি মারছে। এই কমপ্লেক্স সিস্টেমটাকে করতে হলে আপনাকে একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট কৌশলের মাধ্যমে করতে হবে। তো সেটি আমি যদি শারীরিকভাবে চিন্তা করি, এটি অনেক কঠোর হয়েছে আগের থেকে। আগে যত সহজ ছিল তখন অনেক কঠোর হয়েছে। উনি আমার চেয়ে আরো বেশি বলতে পারবেন। এটিকে আরো বেশি নিয়ন্ত্রিত করতে হবে, যার ফলে আমরা দেখতে চাই যে হ্যাঁ, জঙ্গিরা অর্থ পাবে না। আবার আমাদের দেশে এই অর্থ ব্যবস্থার ভেতরেও এরকম অবস্থার সৃষ্টি হয়েছে, যার জন্য আমরা দেখছি যে মানুষজন অর্থ সব বিদেশে পাচারও করে দিচ্ছে। তো এখানে সেটি রক্ষা করতে হবে যে আমার অর্থ বিদেশে কোনো বিশেষ পরিবেশের কারণে তারা বিদেশে পাচার করছে, সেটিকে আপনি কেমন করে ঠেকাবেন? কারণ দেশের অর্থ দেশেই থাক, দেশেই বিনিয়োগ হোক। এই কমপ্লেক্সটাকে আমার মনে হয় একটা সুস্পষ্ট, খুব একটা সুকৌশলী কৌশল আনতে হবে। জি, আমরা আপনার কাছে যেমন একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে। জি, আমার নাম বসির আহমেদ জুনু। আমি বিজ্ঞ আলোচকদের কাছে আমার প্রশ্ন, যে অর্থ বিষয়ক যে ব্যাপারগুলো, এগুলো তো সরকার সমস্ত অর্থনীতিটা নিয়ন্ত্রণ করে। সরকার এটা ইচ্ছা করলে ফাইন্ড আউট করতে পারে, এক। আর সেকেন্ড থিং, আমাদের জনগণের কি করা আছে। আর শেষ কথা হয়েছে, এটা তো বিশ্বব্যাপী। ওরা যেভাবে পরিকল্পিতভাবে, জঙ্গিরা যেভাবে পরিকল্পিতভাবে আগাচ্ছে, আমাদের উচিত একদম পরিকল্পিতভাবে প্ল্যান, কোনো উইদাউট প্ল্যানে হবে না, পরিকল্পিতভাবে ওদেরকে ঠেকানো।
আদারওয়াইজ কিন্তু কোনো কাজ হবে না। যেভাবে ওরা চাচ্ছে যেখানে যে এই জঙ্গিদের উত্থান ঘটায় ওইসব জায়গা ওরা দখল নিতে, এইটা ওদের প্রিপ্ল্যান, নাথিং মোর। প্লিজ এটা আপনারা পরিকল্পনা ছাড়া গভর্নমেন্ট আগাতে পারবে না। একদম সেফ জঙ্গিদের ঠেকে দিলে পরিকল্পনা লাগবে এবং মহা পরিকল্পনা। আদারওয়াইজ এটা কিন্তু ওরা পরিকল্পিতভাবে আগাচ্ছে, কিন্তু আমাদেরও পরিকল্পিতভাবে ঠেকে দেবে না। যে আপনাকে ধন্যবাদ। ইচ্ছা করলেই কি সরকার পারে, উনি যেটা বলছেন, এবং ওনার বক্তব্যের সাথে অনেকাংশে আমি একমত। যেটা হচ্ছে কিন্তু একমত হয়ে আমি কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে উনি সিচুয়েশন যে অ্যানালাইসিস করছেন এটা ঠিক, এটা একটা বিশ্বব্যাপী সমস্যা। এটা শুধু যে আমাদের এখানে না, এটা আমাদের দেশেও যে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি, এটাতে পরিকল্পিত উপায়ে এগুতে হবে, যেটা রশিদ ভাই একটু আগেও বলছেন। অজয়দা তো শুরুতে এটা দুইবারই বলছেন ওনার বক্তব্যে, যেটা হলো যে আমাদের পরিকল্পনাগুলো সম্পর্কেও কিছু নিয়ে আভাসও দিচ্ছেন। তো আমি যেটা বলবো যেটা হচ্ছে যে এই কাজগুলো করতে হলে আমাদেরকে অবশ্যই পরিকল্পনা করতে হবে, এবারে কোনো সন্দেহ নাই। কিন্তু অজয়দা যেটা বলছেন, যেটা এটাতে আমি একটু রিটারেট করতে চাই, এবং এখানে জনগণের আমাদের দর্শক যিনি প্রশ্নটাও করেছেন, যে আজকে যদি আমরা জনগণকে যদি সম্পৃক্ত না করতে পারি, তবে কিন্তু সরকারের দ্বারা একা এটা কোনো অবস্থাতেই মাইক্রো লেভেলে ম্যানেজমেন্ট করা খুবই কঠিন। যেমন এই যে ঘটনাগুলো ট্রেস আউট হচ্ছে, এই যে জঙ্গিদের যে পুলিশ বাহিনী বা অন্যান্যরা যারা আইন শৃঙ্খলা বাহিনীগুলো যে দমন করতে পারতেছে, সবগুলাই কিন্তু সূত্র কিন্তু আমাদের সাধারণ জনগণ, তারা কিন্তু এগিয়ে আসছে। আমাদের যে এই অর্থ পাচারেও কিন্তু মানে এটা বিশেষ করে জঙ্গিদের অর্থায়নে আমাদেরকে কথা বলতে হবে। এবং মিডিয়ার কথা আপনি শুরুতেই বলেছেন, কিন্তু উনি একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে মানে এই জঙ্গি অর্থায়নের প্রশ্নে এই ক্ষেত্রে আসলে জনগণ কিভাবে ভূমিকা রাখতে পারে। এই কথাটাই বললাম, যেটা হচ্ছে যে এই যে জায়গায় যে ঘটনা ঘটে, এটা যদি আমরা একটা সিস্টেমসের মধ্যে আনতে পারি, যে মানুষজনকে সম্পৃক্ত করে, যে মানুষজনকে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে যে এইটা কোনো অবস্থাতেই আমাদের কাম্য না। এই অর্থরা যদি জঙ্গিদের হাতে যায়, তবে বা যাচ্ছে, যদি আমরা যদি এটাকে কোনো সংবাদ পাই বা কোনো তথ্য পাই, এটা যদি কোনো চ্যানেলের মাধ্যমে আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনী বা তাদের সাথে যদি আমরা যদি একটা সত্যিকারের একটা সম্পর্ক করতে পারি, এখানে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের বিভিন্ন অর্গান এবং জনগণের মধ্যে একটা ব্রিজ সৃষ্টি করতে হবে, যেটি একটা সামাজিক আন্দোলনের রূপ দিয়ে আমাদেরকে সামাজিকভাবে এটা প্রতিরোধের জন্য এটা কাজ করা সম্ভব। এইখানেই জনগণ করতে পারে। কিন্তু জনগণের হাতে তো অনেক ভয় ভীতি আছে, আমি খবর দিলাম, তারপরে আমার এইটাকে যদি আমি ভিকটিম হয়ে যাই, এই জাতীয় সমস্যাগুলো আছে। এই জন্যই আমি বলতেছি দুই দিকেই একটা ব্রিজ, সরকার এবং জনগণের মধ্যে সরকারি উদ্যোগেই এই ব্রিজটা ক্রিয়েট করার জন্য আস্থার একটা ভাব তৈরি করে এই কাজটা করতে হবে। আর একটা জিনিস যেটা আমি শুরুতে বলেছি, যে এটাকে আপনাদেরকে যেটা হচ্ছে আমাদের এই যে মাল্টিপল যে চ্যানেলস, যে তাদের যে অর্থ পাচারের, বিশেষ করে জঙ্গিদের কাছে অর্থ পৌঁছানোর, এইখানে আমাদের গবেষণা অপ্রতুল। যতই বলি না কেন, আমাদের এই গবেষণাটা এত কম যে এইটা আমাদেরকে আমরা যদি বিবেচনায় না নিই, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের যারা এইসব জিনিস নিয়ে যারা অর্থনীতি যারা চর্চা করেন, তাদের সকলকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে গবেষণা আরো করতে হবে। কারণ আমাদের দেশে, প্রত্যেকটা দেশে ইউনিফর্ম না, গ্লোবালি একটা প্যাটার্ন, আমাদের এখানে লোকাল প্যাটার্ন ডেভেলপ করছে, এবং এইটাকে আমাদেরকে বুঝতে হবে। এই লোকাল প্যাটার্নটা কিভাবে তারা নিজেরা এখানে দীর্ঘদিন, আপনি যদি চিন্তা করেন 2000 আমি বলবো যে 75-76 সালের পরেই শুরু থেকে নিয়ে দীর্ঘ সময় তারা কিন্তু এই দেশে একটা দারুণ আধিপত্য বিস্তার করছে, এবং তারা তাদের ব্যবসা বাণিজ্যগুলো বিদেশ থেকে অর্থায়নের মাধ্যমে তারা এগুলাকে ইস্টাবলিশ করছে। এই আর্থিক প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এখন তাদের অর্থের একটা মূল যোগানদাতা। এটা আমাদেরকে বিচার বিবেচনা, তাদের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের হাসপাতাল, তাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এমনকি ব্যাংক, বিমা, সবকিছুতেই তারা কিন্তু ছিল। অতএব এই প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করা, টু বি অনেস্ট, এটা কিন্তু আমাদের যে মিডিয়া খুব ভালোভাবে কিন্তু এটাকে আইডেন্টিফাই করছে, পত্রপত্রিকায় আসছে। এখন এইগুলাকে ইনভেন্টরি করে এইগুলাকে মনিটরিং সার্ভেলেন্সের মধ্যে খুব ভালো নজরদারিতে আনতে হবে, যেরকমভাবে অন্যান্য সেক্টরে আমরা করতেছি। এখানে আমাদের নজরদারিটা আরও বেশি মাইক্রো লেভেলে পৌঁছাতে হবে, এবং এইগুলার অ্যাক্টিভিটিসগুলোকে মনিটর করতে হবে। ভাই যেটা বললেন একটু আগে, যেটা বলছেন যে
3টা বোনাস, যে একটা ব্যাংকের ভাইস চেয়ারম্যান বলতেছেন যে 3টা বোনাস দিচ্ছে, এর মধ্যে একটা যে কর্মী সে পাচ্ছে আর 2টা কই যাচ্ছে কেউ জানে না। এখন এই জাতীয় একটা অ্যাক্টিভিটিস দেয়, দের আর মেনি আদার অ্যাক্টিভিটিস দে আর ডুইং, এবং এইগুলোর থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। এবং এইটা যদি না পাই তবে আমাদের মানে এটা যে পুরা সিস্টেমসটাকে ফাংশনাল করতে পারবো। একটু অযোধ্যার কাছ থেকে ঘুরে আসি। অযোধ্যা, আপনার কি মনে হয় যে একটা একটা হচ্ছে যে জনগণের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, মানে আর একটা বিষয় হচ্ছে যে আমি যেটা জানতে চাই একজন গণমাধ্যমের কর্মী হিসেবে যে আমরা আসলে কি করতে পারি। হ্যাঁ, এখন আমরা দেখি যে ধরেন এই যে যিনি প্রশ্ন করলেন যে জনগণ বলতে তো এমন না যে রাস্তায় যারা চলাফল করা, মানে এটা তো কতগুলো জনগণের হচ্ছে না। ধরেন ব্যাংকগুলো, সোনালী ব্যাংকের ম্যানেজমেন্ট কারা? সরকার। পরিচালনা পরিষদকে নিয়োগ করছে সরকার। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সব ব্যাংকের উপরেই তাদের নিয়ন্ত্রণ আছে, কিন্তু সোনালী ব্যাংকের উপরে নিয়ন্ত্রণটা তো সরাসরি। তো সোনালী ব্যাংকের ম্যানেজমেন্ট যখন হলমার্ক নিয়ে মানে অপরাধ করতে দিয়েছে, তখন কিন্তু তাদের অলক্ষ্যেই ইসলামী ব্যাংক 1 নম্বর ব্যাংক হয়ে গেছে, সোনালী ব্যাংকের অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে। এই যে ম্যানেজমেন্ট, পুরো দায়িত্ব সরকারের। এটা একক কোনো সরকার না যে এটা তো বহু বছরের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। এবং বলা যায় যে এই গভর্নমেন্ট বরং এই জঙ্গিবাদ তাকে মানে নিরাপত্তা বা সামরিকভাবে যেভাবেই বলেন মোকাবেলা, আবার সামাজিকভাবে মোকাবেলা, এই কাজটা কিন্তু বছরের পর বছর গাফিলতি হয়েছে। যখন ময়মনসিংহের সিনেমা হলে বোমা হামলা হয়েছে, তখন কিন্তু মুনতাসির মামুনকে দায়ী করা, গ্রেপ্তার করা হয়েছে, শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে যে তারা সিনেমা হলে। এখন যেমন বলে যাচ্ছে, বিএনপি যখন বলে যে আমরা কি বোমা মারছি নাকি, আমাকে কেন বোমা মামলার আসামি করা হয়। জনগণ কিন্তু এই যে 15 সালে বা তার আগে 14 সালে যখন ব্যাপকভাবে পেট্রোল বোমা সহিংসতা হয়েছে, তখন কিন্তু জনগণ একটা ভূমিকা নিয়েছিল। এখন এই যে এই ব্যাংকিং চ্যানেলে বা নন ব্যাংকিং চ্যানেলে, শুধু তো ব্যাংকিং চ্যানেলে অর্থায়ন হচ্ছে তা না আর কি, এইগুলো কিন্তু জনগণ বলতে এমন না যে বাজারে একটা লোক দোকান করছে, কিন্তু তারা কিছু খবর রাখতে পারে। কিন্তু মূল কাজটা কে করবে? ব্যাংকের ভেতরের কর্মীরা। তার তো মানে ব্যাংকের অ্যাকাউন্ট তো KYC, নো ইওর কাস্টমার, সেটা একটা আছে যে তোমার কাস্টমার সে কি লেনদেন করছে। গ্রামের একটা সাধারণ মানুষ, তার ব্যাংকে দেখা গেল হঠাৎ করে 10 লাখ টাকা এসে হাজির হয়েছে, কিংবা বিকাশের মাধ্যমে বা ডাচ বাংলার মাধ্যমে বা আরো 5টা ব্যাংকের যাদের এই ধরনের মোবাইল ব্যাংকিং নেটওয়ার্ক আছে, তার মাধ্যমে একটা লোক প্রতিদিনই সাধারণ মানুষ সে টাকা পয়সার লেনদেন করছে। এগুলো তো কারো না কারো নজরে পড়ার কথা। উনি যে প্রশ্ন করছেন, তিনি ব্যক্তিগতভাবে কিছু নাও করতে পারেন, কিন্তু ওনার মতো 5টা জায়গা সমাজে আছে, তারা এই কাজটা করতে পারেন। এবং সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু এই নজরটা সব জায়গায় রাখা। যেমন ওই শুরুটা যেটা নিয়ে করেছিলেন যে হারুন, সে বিমানবন্দরে তো তার উপরে নজর রাখার জন্য আরো 10টা লোক আছে, নজরটা রাখে নাই। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার কাগজটা গায়েব করে দিতে পারে, অথবা বিমানবন্দরে যে গোয়েন্দা নেটওয়ার্ক আছে, সেটা শুধু এই বিমানবন্দরে না, লন্ডন থেকে তো উনি নিশ্চয়ই মধ্যপ্রাচ্যের এই দুবাই বা দোহা কোনো একটা জায়গা হয়ে এসেছেন ঢাকায়, অথবা সিঙ্গাপুরে গেছেন লন্ডন থেকে, কিংবা মানে ব্যাংককে গেছেন, কোনো একটা মাধ্যমে তো আসছে। নজরদারিটা কিন্তু অনেক জায়গায়, এবং সেই ব্যাংকিং চ্যানেলটা এখন অনেক সহজ হয়েছে, ব্যাংকগুলো করছেও। এমন না, আমরা দেখেছি তো এই যে পেট্রোল বোমা যখন 14-15 সালে ব্যাপকভাবে হয়েছে, তখন কিন্তু ব্যাংকগুলো যথেষ্ট নিয়ন্ত্রণ করতে পেরেছে। বিভিন্ন জায়গা কারা কারা করছে, তাদের অর্থের উৎস, ব্যাংকগুলোর উপরেও চাপ সৃষ্টি করেছে বাংলাদেশ ব্যাংক থেকে বা অর্থ মন্ত্রণালয় থেকে। সেই কাজগুলো কিছুটা হয়েছে বলেই কিন্তু এখন জঙ্গিরা কোথাও ওইভাবে আশ্রয় পাচ্ছে না। এই যে ধরা পড়ছে, তারা অপারেশন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে কোনো বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু পুলিশ বা র্যাব কিংবা সোয়াত তারা যে মানে খবর পাচ্ছে আগাম, তার ডেনটা যে খুঁজে বের করতে পারছে, এটা কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি। আমি একটা প্রশ্ন নিয়ে আসি, প্রশ্নটা ডক্টর আহমদ আল কবিরের কাছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। আমি এখানে হারুন রশিদ সাহেব আছেন, আর একজন ভদ্রলোক ব্যাংকার আছেন, আব্দুর রশিদ। আমার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক অথবা বাংলাদেশ থেকে জঙ্গিদেরকে অর্থায়ন করতেছে, এটি আমরা বারবার শুনতেছি টকশোতে,
তো আমার প্রশ্ন, শুধু বাংলাদেশের ভিতর থেকে অর্থায়ন হচ্ছে না বহির্বিশ্ব থেকে আমাদের যারা বাংলাদেশে আছেন, যারা জামাত বা এই জেএমবিদের সাথে জড়িত, ওনারাও অর্থায়ন এখানে করতেছেন, করি এদেরকে তারপর প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, এদেরকে কেন ধরা হচ্ছে না, এদের ব্যাপারে কেন তারপর তথ্য নেওয়া হচ্ছে না, এটি আমার প্রশ্ন। আমি যদি কুইকলি এটার আনসার করি, যেটা হচ্ছে যে লন্ডনে যদি আপনারা দেখেন গিয়ে, লন্ডনের যে আমাদের যে বাংলার যতগুলো টেলিভিশন চ্যানেল আছে সবগুলোতে দেখবেন যে হাজার হাজার কোটি পাউন্ড কিন্তু তারা কালেকশন করতেছে চ্যারিটির নাম নিয়ে, এবং এইসব চ্যারিটির নামে এই টাকাগুলা কিন্তু কতটা বৈধ পথে আসে বাংলাদেশে, এটা একটা বড় প্রশ্ন। যারা দিচ্ছে তাদেরও তো খোঁজ নেওয়া উচিত যে কথা বলছেন আসলে কোথায় টাকাটা যাচ্ছে, এবং এই টাকাগুলোর মধ্যে ধর্মের নামে দিচ্ছে, তারপর লোকের চিন্তা করে দিচ্ছে, বা ইনোসেন্টলি অনেকে দিচ্ছে। কিন্তু দর্শকের প্রশ্ন ছিল যে বাংলাদেশের ভিতরে না বাইরে, ভিতরের থেকেও হয়, এটা বাইরের থেকেও হয়, এবং হি ইজ কারেক্ট, উনি ঠিকই বলেছেন, যেটা হচ্ছে যে যারা এইসব জঙ্গিদেরকে সমর্থন করে, তারা তাদের প্রিন্সিপাল আকারে নীতি হিসাবে তারা কিন্তু সকল পর্যায়ে তারা এই অর্থটা পাঠানোর ব্যবস্থা করে। এবং এখন আমি বলবো যেটা হচ্ছে যে এইটাকে সরকারকে খুব ভেবেচিন্তে কাজ করতে হবে, যেটা বিচার বিশ্লেষণ করতে হবে, এবং আমার মনে হয় এটা স্টাডি করা উচিত, যেটা যে এখন যে ছোট ছোট ট্রানজ্যাকশন যেগুলা আসতেছে, বিশেষ করে বড় যেগুলো হয়তো যে এনজিও বা এগুলো হয়তো কমছে, কিন্তু এখন চ্যারিটির মাধ্যমে বা ইন্ডিভিজুয়ালের নামে বা ইন্ডিভিজুয়াল মসজিদ বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের নামে আসতেছে, নাম করে, কিন্তু এরা কিন্তু পুরাপুরিভাবে দেশদ্রোহী কাজে ব্যবহারের জন্যই আসতেছে। এইগুলাকে বন্ধ করা উচিত, এবং ব্যাংকগুলোকেও তাদের নিজস্ব সার্ভেলেন্সও বাড়াতে হবে। এমন যদি কারো কাছে যদি যেগুলা সাসপিশাস, এবং প্রত্যেকটা ব্যাংকে এখন কিন্তু এই সরকারের আমলেই, এর আগে ছিল না এটা, এই সরকারের আমলেই রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট করা হয়েছে। এই রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট ব্যাংকে, প্রত্যেকটা ব্যাংকে প্রশিক্ষিত এখন রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট আছে। এই ইউনিটগুলা যদি প্রপারলি ফাংশন করে, এবং তারা যদি তাদের গবেষণা কার্যক্রমগুলোকে তারা যদি এইভাবে চালায় এবং এইটাকে যদি ব্যবহার করে তাদের পরিকল্পনায়, তবে কিন্তু অনেকাংশে অ্যাটলিস্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যা হওয়ার কথা এটা কমে আসে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি একদম শেষে মেজর জেনারেল আব্দুর রশিদ আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে মানে আসলেই কি আমরা জানি যে আসলে মানে জঙ্গিদের অর্থ আসলে কত, এবং সেই অনুযায়ী কি আসলে আমাদের কি গবেষণা আছে? আপনি কি বাংলাদেশের জঙ্গির কথা বলছেন না বিশ্বের জঙ্গি? আমি বাংলাদেশের কথাই বলছি। হ্যাঁ, নেই, এটি সুস্পষ্টভাবে বলা যাবে না, কারণ এই টাকা এমন একটা জিনিস যে অঙ্কটা ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। তো আমরা যেটা বুঝতে চাই যে এক একটা জঙ্গি সংগঠন এক এক জায়গা থেকে ফাইন্যান্সড হয়, অর্থটা এক এক জায়গা থেকে আসে। সেক্ষেত্রে আপনি যদি এখন নিও জেএমবির কথা বলেন, তার যে অপারেশন টেকনোলজি তারা যে প্রদর্শন করেছে, তাদের যে অস্ত্র, তাদের যে গোলা বারুদ, এগুলো সব নিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে তারা খুব বেশি বড় লোক জঙ্গি সংগঠন না, ইসলামিক স্টেটের মতো। তো কেন? তার অর্থের সংকট আছে। আবার আমরা দেখেছি পুরাতন জেএমবির বা এই জেএমবির মাঝামাঝি যারা আসলে ব্যাংক ডাকাতি করেছে, তো তারা আবার দেখা যাচ্ছে টাকার জন্য ব্যাংক ডাকাতি করছে। তো আবার আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে, এখানে আমাদের দেশেও প্রচুর কালো টাকা আছে, বিশ্বে অনেক কালো টাকা আছে, সেই কালো টাকার একটা ব্যাপক অংশ জঙ্গিতে চলে আসে। আবার কি হচ্ছে যে আপনার পপি কাল্টিভেশন, যদি আপনি আফগানিস্তানে দেখেন, সেখানে জঙ্গিরা প্রায়, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তাও $35 বিলিয়ন মতো পপি চাষ করে, যেটা আলটিমেটলি যেটি হিরোইন আকারে সারা বিশ্বে পাচার হয়ে প্রায় $75 বিলিয়ন একটা অর্থ তৈরি হয়। এটি তো ব্যাংকিং চ্যানেলে আসবে না। তো এইটা তখন ওই যে আমি একটা সিরিয়া বা ইরাকে দেখা গেছে যে জঙ্গিরা তেলের খনি দখল করেছে, সেই তেল বিক্রি করার মতো ইন্টারন্যাশনাল মার্কেটও তারা পেয়েছে। আরেকটি হচ্ছে যে ইয়াবা ব্যবসার ভেতরে জঙ্গি সংগঠনগুলোর ইনভেস্টমেন্ট আছে, সেই প্রফিটটা তারা নিয়ে আসে। সো একটা হচ্ছে অথরাইজ চ্যানেল, একটা হচ্ছে নন আনঅথরাইজ চ্যানেল, ব্যাংকিং চ্যানেল, নন ব্যাংকিং চ্যানেল, ইন্ডিভিজুয়াল চ্যানেল। তারপরে এর মধ্যে আছে আমি যেটা আগে একটু বলেছিলাম, স্টেট প্যাট্রোনাইজেশন। কোন কোন স্টেট এইসব মুভমেন্ট, টাকার মুভমেন্টকে তারা স্টেট প্যাট্রোনাইজেশন করে ঢেকে রাখার চেষ্টা করে। আবার কোন কোন স্টেট তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের ওই টাকাটা আরেক দেশের জঙ্গিত্বের পেছনে মদত দেয়। তো এটি কি বিষয় হলো, দেশে বিদেশে মিলে একটা জটিল অবস্থার সৃষ্টি হলো।
আমি সেজন্য বলছি যে জটিল সময় শেষ, অবস্থা, একবার এখন করণীয় কি এক বাক্যে যদি বলেন তবে ওই যে আমি বলছি জটিল অবস্থাকে আপনি একটা একটা করে ধরে এক একটা স্ট্র্যাটেজি বানিয়ে এটিকে আবার জোড়া লাগিয়ে সবগুলো এক জায়গায় করে একটা সমন্বিত স্ট্র্যাটেজি করে এটিতে এগোতে হবে। তো আমি শুধু একটা কথা বলতে চাই যে যেটি করে আমরা এগোচ্ছি, উনি তো আগেই বলেছেন আমরা যথেষ্ট জঙ্গি অর্থায়ন কমেছে। এটাকে আরো যদি আপনি পরিকল্পিতভাবে সামনে বাড়তে থাকেন তাহলে এটি সম্ভব। ব্রিগেডিয়ার আব্দুর রশিদ, ডক্টর আহমদ আল কবির এবং অজয় দাশগুপ্ত, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।